সুপ্রিয় দর্শক, প্রত্যেককে স্বাগত আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের প্রতিদিনের সংবাদ বিশ্লেষণের অনুষ্ঠান নিউজ অ্যান্ড ভিউজের সঙ্গে আছি জিয়াউল হক সবুজ। আলোচনার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বিজ্ঞ দুই আলোচক। আমার বাম পাশে রয়েছেন অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ, অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক, এবং সর্ববামে রয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সাবেক সভাপতি জনাব মুজাহিদুল ইসলাম সেলিম। আপনার দুজনকে আলোচনা স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে আজকের দিনের উল্লেখযোগ্য সংবাদ শিরোনামগুলো একটু জানিয়ে রাখি। জুলাই গণহত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিচার শুরু, ট্রাইব্যুনালের কার্যক্রম সরাসরি সম্প্রচারের দৃষ্টান্ত। জামাতের নিবন্ধন বাতিলে হাইকোর্টের রায় আপিলে বাতিল, উচ্ছ্বসিত দলীয় নেতা ও আইনজীবীরা আদালতের কাগজ পেলে ব্যবস্থা নেবে ইসি। আরেকটি শিরোনাম ছিল সরকার ডিসেম্বরের পর নির্বাচন করতে চাইলে অনিশ্চয়তা সৃষ্টির শঙ্কা বিএনপি নেতাদের, বিতর্কিত উপদেষ্টাদের বাদ দেওয়ার দাবি। আরেকটি শিরোনাম আগামী অর্থ বছরের বাজেট ঘোষণাকাল, ছোট হচ্ছে বাজেটের আকার, থাকছে কর বাড়ানোর একগুচ্ছ প্রস্তাব, কালো টাকা সাদা করার ঢালাও সুযোগ এবার থাকছে না। এই ছিল আজকে দিনের আলোচিত উল্লেখযোগ্য সংবাদ শিরোনামগুলোর মধ্যে। আমরা আলোচনা শুরু করব, শুরুটা করতে চাই ডক্টর মাহবুবুল্লাহ স্যারকে দিয়ে। স্যার, জুলাই গণহত্যার নির্দেশদাতা শেখ হাসিনার বিচার শুরু হয়েছে, যেখানে আজকে নতুন করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। একই সাথে ট্রাইব্যুনাল তাদের যে কার্যক্রম সেটি সরাসরি যেটা সম্প্রচার সেটা দৃষ্টান্ত স্থাপন করলো। আসলে এই বিষয়টিকে কিভাবে দেখছেন? দেখুন, 5 আগস্ট যখন গণ অভ্যুত্থান হলো, তখন সেনাপ্রধান জেনারেল ওয়াকার বিকেল 3টের দিকে জাতির উদ্দেশ্যে যে কিছু কথা বলেছেন, আমি ঠিক এটাকে ভাষণ বলবো না, কিছু কথা বলেছেন। সেখানে বলেছেন যে হত্যাকাণ্ডের একটা বিচার হবে, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে, শুধু হত্যাকাণ্ডের বিচার নয়, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। তারপর কয়েকদিনের মাথায় এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো এবং এই সরকারের পক্ষ থেকেও প্রতিজ্ঞা ব্যক্ত করা হয়েছে যে জুলাই গণহত্যার জন্য যে সরকার দায়ী এবং যেসব ব্যক্তিবর্গ দায়ী, যেসব ব্যক্তি সেই সময় ক্ষমতায় ছিলেন এবং যারা ক্ষমতার ব্যবহার করে এই জনগণের উপর হত্যাকাণ্ড চালিয়েছেন, তাদের বিচার করা হবে। এই জন্য আপনার মানবতা বিরোধী অপরাধের একটা ট্রাইব্যুনাল গঠন করা হলো এবং সেই ট্রাইব্যুনাল বেশ কয়েক মাস ধরে কাজ করেছে এবং আমরা বেশিরভাগ সময় ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তাজুল ইসলামের কথাবার্তাই শুনতে পাই। তো এখন প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগটা কি? তিনি প্রধানমন্ত্রী ছিলেন এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী তিনি ছিলেন। তার আমলে যেভাবে এককেন্দ্রিক শাসন ব্যবস্থা গড়ে উঠেছিল, সেই ব্যবস্থায় আপনার যা কিছু হতো, যা কিছু ঘটত, সেখানে তার সম্মতি ছাড়া বা তার অঙ্গুলি হেলন ছাড়া কিছুই ঘটতো না। আমরা জুলাই অভ্যুত্থানের শেষ দিককার দু একটা ঘটনা সংবাদপত্রে দেখেছি, সচক্ষে দেখার সুযোগ হয়নি। তিনি বাহিনী প্রধানদেরকে ডেকে বলেছিলেন যে তারা আরও কেন কঠোর ব্যবস্থা নিচ্ছেন না, তারা কেন আরও গুলি চালাচ্ছেন না। পুলিশ বাহিনীকে লক্ষ্য করে বলেছিলেন যে ওরা তো ভালো কাজ করেছে। তো সেই সময় পুলিশ প্রধান যিনি ছিলেন, তিনি বললেন যে আমরা আমাদের সর্বশক্তি দিয়েছি, এর চাইতে বেশি শক্তি প্রয়োগ করা সম্ভব না এবং আমাদের গোলা বারুদও ফুরিয়ে গেছে। মানে এত বেপরোয়াভাবে এবং কোনো রকম বাছ বিচার না করে যেভাবে গুলিবর্ষণ করা হয়েছে, সেই গুলিবর্ষণ করতে গিয়ে লেথাল, নন লেথাল ওয়েপন সব ধরনের অস্ত্রের ব্যবহার করা হয়েছে, হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে। তো এই ধরনের হত্যাকাণ্ড বাংলাদেশের ইতিহাসে আমার মনে হয় খুব একটা আর কোনো বড় দৃষ্টান্ত এখানে নাই। এমনকি পাকিস্তানের ইতিহাসে 71 সাল বাদ দিলে আমরা এরকম দৃষ্টান্ত দেখতে পাই না। এর আগে ব্রিটিশ শাসন আমলে ব্রিটিশরা তারা অনেক হত্যাকাণ্ড করেছে এবং তাদের সময়কার সবচেয়ে বড় হত্যাকাণ্ড যেটা জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, সেখানেও এরকম নিরীহ মানুষদেরকে জেনারেল ডায়ারের নির্দেশে ব্রিটিশ সৈনিকরা গুলি করেছিল এবং কয়েকশো মানুষকে হত্যা করেছিল। তো যাই হোক,
এইখানে মানুষের জীবনের চাইতে মূল্যবান আর কিছু হতে পারে না। দ্বিতীয় কথা হচ্ছে যে মানুষ গণতান্ত্রিক দেশে প্রতিবাদ করবে, প্রতিবাদ জানাবে, এটা স্বাভাবিক। এবং প্রতিবাদ যাতে যেটাকে বলে উচ্ছৃঙ্খল না হয়ে যায় সেইটারও একটা বিধান গণতান্ত্রিক দেশে আছে। কিন্তু কোনো রকম বাদ বিচার না করে যখন নির্মূল করার জন্য, একেবারে নিঃশেষ করে ফেলার জন্য, একেবারে চূড়ান্তভাবে যেই বিক্ষুব্ধ মানুষ রাস্তায় নেমেছিল তাদেরকে হত্যা করার জন্য একটা প্রতিজ্ঞা নিয়ে বা ওই রকম একটা খারাপ দৃষ্টি ইচ্ছা নিয়ে যখন গোলাগুলি বর্ষণ করা হয় তখন এর চাইতে খারাপ কিছু আর হতে পারে না। এবং এইখানে শেখ হাসিনার যে দায়িত্ব, সে দায়িত্ব হচ্ছে সুপিরিয়র রেসপন্সিবিলিটির দায়িত্ব। তিনি চেয়েছেন, তার অধস্তন কর্মকর্তারা সেটা পালন করেছে এবং পুলিশের একটা সিপাহী পর্যন্ত সেটা পালন করেছে। সেটা কি স্যার হুকুমের আসামি বলেই তার বিচারটা হবে? শব্দটা সাধারণ আমরা সাধারণ কি বলে মামলা মোকদ্দমার ক্ষেত্রে একটা শব্দ আমরা ব্যবহার করি, কথা ব্যবহার করি, সেটা হচ্ছে হুকুমের আসামি। তবে এখানে আমরা তো হুকুমের আসামি এভাবে বলবো না, আমরা বলবো তিনি নির্দেশদাতা ছিলেন এবং সেই নির্দেশ দিতে গিয়ে তিনি পরিমিতিবোধ হারিয়ে ফেলেছিলেন, সীমা লঙ্ঘন করেছিলেন এবং মারাত্মকভাবে সীমা লঙ্ঘন করেছিলেন, ভয়াবহভাবে সীমা লঙ্ঘন করেছিলেন। এই জন্য নিঃসন্দেহে তাকে শাস্তি পেতে হবে। তবে শাস্তি কী হবে সেটা আদালত নির্ধারণ করবে। সঙ্গে সঙ্গে আমরা এটাও আশা করব যে আদালত কোনো রকম অসুয়ার বশবর্তী না হয়ে তাকে ন্যায় বিচারের একটা সুযোগ দিবে এবং বিচার প্রক্রিয়া শুদ্ধভাবে এগোবে এবং বিচারের যে শুদ্ধাচার আছে সেটা মেনে নেওয়া হবে এবং আন্তর্জাতিকভাবে এই ধরনের বিচারের ক্ষেত্রে যেই মাপকাঠি, সেই মাপকাঠিটা রক্ষা করা হবে। হ্যাঁ, তা না হলে এটা নিয়েও কিন্তু পলিটিক্স হবে, রাজনীতি হবে এবং এটা নিয়েও কিন্তু বিভ্রান্তির সৃষ্টি হবে। তবে নিঃসন্দেহে শেখ হাসিনা এই বিগত বহু বছরের মধ্যে অত্যন্ত জঘন্য স্বৈরিণী হিসেবে এবং অত্যন্ত ফ্যাসিস্ট শাসক হিসেবে তিনি যে ভূমিকা পালন করেছিলেন তাকে নিন্দার ভাষা খুঁজে পাওয়া যায় না। এবং আমার দৃঢ় ধারণা যে এই কারণে শেখ হাসিনা এখন বেঁচে গেছেন বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে, ছলছাতুরির মধ্য দিয়ে বা বিভিন্ন সংযোগের মধ্য দিয়ে, কিন্তু তাই বলে জনগণ কিন্তু তাকে অন্তর দিয়ে গ্রহণ করবে না। জি জনাব সেলিম, আপনার কাছেও একই প্রশ্নে জানতে চাইবো যে এই যে শেখ হাসিনা তার গণহত্যার বিভিন্ন নির্দেশ দেওয়ার ক্ষেত্রে চরম সীমা লঙ্ঘন করেছিল বা বিভিন্ন ক্ষেত্রে যে নির্দেশনা দিয়ে গেছে, সেই ক্ষেত্রে আন্তর্জাতিক যেই রীতিনীতি মেনে বা বিচার কার্যক্রম মেনে আসলে কি ধরনের বিচার হওয়া উচিত? ধন্যবাদ। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির ভেতরে কয়েকটা বিষয় খুবই আলোচিত। একটা হলো এই ফ্যাসিস্ট স্বৈর শাসনের 16 বছরের ভিতরে যে অন্যায় করা হয়েছে, বিশেষভাবে এই বছর, গত বছর যে অগাস্ট অভ্যুত্থান, জুলাই আগস্টের অভ্যুত্থান, এই সময় পাখির মতো গুলি করে, আমরা বক্তৃতায় সবসময় বলি পাখির মতো গুলি করে, অ্যাকচুয়ালি পাখির মতো গুলি করে মানুষকে হত্যা করা হয়েছে এবং প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার হওয়া উচিত আমি মনে করি এবং সেটা আইন অনুযায়ী হওয়া উচিত। আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড যেটা, সেটা মেনটেন করে আমাদের ন্যায় বিচার সেখানে নিশ্চিত করা উচিত। কিন্তু আমি আরেকটা সাইড বলতে চাই, আমার কাছে এই হত্যাকাণ্ড অস্বাভাবিক না যদি আমি চিন্তা করি যে কোন দর্শনের ভিত্তিতে শেখ হাসিনা তার শাসন কাজ পরিচালনা করেছিল। সেই ক্ষেত্রে আমি উল্লেখ করতে চাই, ফিলসফিটা ছিল উন্নয়ন করব, উন্নয়ন করতে হলে স্টেবিলিটি দরকার, আর স্টেবিলিটি এনশিওর করতে হলে সরকারের ধারাবাহিকতা দরকার। এইখানে গেল গোলমালটা। সরকারের ধারাবাহিকতা মানে বারবার দরকার আওয়ামী লীগের সরকার, সবাই শুনেছে, প্রত্যেক ইলেকশনে এই স্লোগান দিয়েছে। তখন এটাও বলা হয়েছে গণতন্ত্র নয় উন্নয়ন, গণতন্ত্র উন্নয়ন। আমি আরো মৌলিক জায়গায় যাচ্ছি। আচ্ছা, গণতন্ত্র উন্নয়ন তো হালকা জিনিস। আমি উদাহরণ দিয়ে বলতে, এইটা যদি ফিলসফি হয়
তাহলে পুলিশ যদি 100 জন মানুষকে গুলি করে মারে, কন্টিনিউটি অফ গভর্নমেন্ট রক্ষা করার জন্য এটা প্রয়োজন বিধায় সে এটা করলো, এবং সেইটা প্রয়োজন উন্নয়নের জন্য, তাহলে পরে কিন্তু এই হত্যাকাণ্ডটা একটা দেশপ্রেমিক কর্তব্য হিসেবে আমার মাথার ভেতরে এই সাইকোলজিটা ঢুকিয়ে দেওয়া হয়, যার ফলে বর্বর নিষ্ঠুর দমন পীড়নের ভেতর দিয়ে একটা সরকার যখন টিকে থাকে তখন জনগণের কোনো সমর্থন নেই। স্টেট অ্যাপারেটাস বলতে যেটা বোঝায়, রাষ্ট্রের অ্যাপারেটাস, সেইটাকে দিয়ে সে শাসন পরিচালনা করার চেষ্টা করে। সুতরাং পেনাল কোড অনুযায়ী বিচার হওয়া উচিত, এবং ট্রাইব্যুনালের রুলস সেগুলো প্রপারলি হচ্ছে কি না সেটা আবার নতুন করে পরিবর্তন করা উচিত কি না, কোথায় হচ্ছে না হচ্ছে, সেই হলো একটা জায়গা। কিন্তু আমি এটার যে রাজনৈতিক জায়গাটা সেটার দিকে আমি দৃষ্টি আকর্ষণ করলাম, এবং এইখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। উন্নয়নের নতুন ডেফিনিশন আমাদের তৈরি করতে হবে, নতুনভাবে সংজ্ঞায়ন করতে হবে। খালি সম্পদ বৃদ্ধি করলাম আর সেইটা সমস্ত সম্পদ যে একটা জায়গায় জমা হলো, এইটাকে উন্নয়ন বলা যায় না। যেমন উদাহরণ হিসেবে অনেকেই বলে, অর্থনীতির ছাত্ররা ভালো জানে এটা, শরীরের সমস্ত, রবীন্দ্রনাথ বলেছিলেন, শরীরের সমস্ত রক্ত যদি মুখে এসে হাজির হয় তাহলে সেটাকে স্বাস্থ্য বলা যায় না। আমাদের অর্থনীতি একেবারে গোড়া থেকেই কতগুলো মারাত্মক সংকটের ভেতরে চলছে, এবং সেটার একটা অজুহাত হিসেবে সেটাকে ব্যবহার করা হয়েছে, এবং ব্যবহার করে যেই ধরনের অর্থনৈতিক কৌশল এবং নীতি নেওয়া হয়েছে, কজ অ্যান্ড এফেক্ট দুইটারই শেষ পরিণত হলো অল্প কিছু মানুষের হাতে সম্পদ কেন্দ্রীভূত হয়েছে। এবং তখন কিন্তু একটা কথা এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করা হয়, হোক না। এবং হাসিনার সঙ্গে আমার এই তর্ক বিতর্ক, শেখ হাসিনা মাননীয় সাবেক প্রধানমন্ত্রী, তিনি বললেন আপনি খালি হিংসা করেন কেন, হোক না কিছু লোকের হাতে টাকা, এটা একসময় চুয়ে পড়ে গরিবের কাছে যাবে। এটা হলো ট্রিকল ডাউন ইকোনমির এক্সপ্লেনেশন। কিন্তু আমি বললাম যে এটা চুইয়ে পড়ে তো গরিবের কাছে যায় না, এটা তো চলে যায় সুইজারল্যান্ড, এটা তো চলে যায় কানাডা, এবং এইটা যদি না বন্ধ করতে পারেন তাহলে পরে দেশের অর্থনীতিকে আপনি কোনোদিন সংকটমুক্ত করে একটা ধারাবাহিক স্থিতিশীল অগ্রগতি, ইররিভার্সিবল যেটু অগ্রগতি, যেটা অপরিবর্তনীয় করা, সেটা সম্ভবপর হবে না। যে জায়গাটা ছিল যে আসলে এই সরকার যখন দায়িত্ব নেয় তখন তো বলা হচ্ছিল যে বিশেষ করে যারা খুনি তাদের বিচার করার পরেই নির্বাচন হবে, কিংবা সংস্কার কাজ শেষ করে নির্বাচন হবে। এখন তো বলা হচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দরকার, কিন্তু এই সময়ের মধ্যে কি আসলে এই বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব বলে মনে করেন? না, আমি মনে করি এই প্রস্তাবনাটাই ভুল। এইটাকে শেষ করে ওইটাকে করতে হবে এরকম কথা কে বলেছে? আমি তো সবচেয়ে বেশি সংস্কারের পক্ষে, একজন সমাজতন্ত্র এবং সাম্যবাদের কর্মী হিসেবে কমিউনিস্ট পার্টি করি, এবং আমরা খালি সংস্কার উপর ভাষা কসমেটিক সংস্কার না, একটা মৌলিক জায়গায় মালিকানা কিভাবে হবে, কিভাবে এটা ডিস্ট্রিবিউশন হবে, এই সব মৌলিক সংস্কার চাই। এবং সংস্কার চাই বলেই আমি কিন্তু ইলেকশন চাই। ইলেকশন করতে পারলে সংস্কার ভালো হবে, তাহলে বালুর উপরে আপনি বিল্ডিং তৈরি করলে তো সেটা কোনো কার্যকর হবে না। কিন্তু কতগুলো সংস্কার ইলেকশনের আগেই করে ফেলতে হবে। সেগুলো কোনগুলো? বিশেষ করে ইলেকশনকে যদি অবাধ এবং নিরপেক্ষ করতে হয় তাহলে ইলেকশন রুলস এবং সেই হোল প্রক্রিয়াটা আগে সংস্কার করতে হবে। তারপর ভেরি সিম্পল। কিংবা যাদের সংশয় আছে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, এরশাদ সাহেবের যখন পতন হলো, শাহাবুদ্দিন সাহেবকে ইন্টারিম গভর্নমেন্টের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করে 3 মাসের ভিতরে তিনি ইলেকশন দিয়ে দিলেন, এবং তার উপদেষ্টা মণ্ডলীর ভিতরে একজন ছিলেন রহমান সোবান স্যার, আমাদের টিচার, এবং তিনি একটা টাস্ক ফোর্স তার আন্ডারে সম্ভবত 14টা আলাদা আলাদা সাবজেক্টের উপরে, সেটা বই আকারে এখনও আমার বাসায় আছে, অনেকের কাছে আছে, কমপ্লিটেড ইন 3 মান্থস, 3 মাসে এটা করে ফেলতে পারলো। তো এখন ফ্যাসিস্ট দুঃশাসনটা আরও বেশি বিকৃত করে দিয়ে গেছে। এইটা যদি বলা হয় ঠিক আছে, আমি আরেকটু বাড়িয়ে দিলাম সময়, 6 মাস, 6 মাস না হয় 9 মাস, 9 মাস না হয় 1 বছর, এর বেশি টাইম লাগে কেমনে? ইলেকশন কমিশন বলছে যে আমি ডিসেম্বরের ভেতরে ইলেকশন করতে সম্ভব, এটা আমি উই আর অল রেডি। তা আমার প্রশ্ন, ইলেকশন তো সরকার করবে না, ইলেকশন তো করবে ইলেকশন কমিশন, এবং যে ইলেকশন কন্ডাক্ট করবে
সে যদি বলে যে আমি ডিসেম্বরের ভিতরে পারবো, তা কেন আজকে অজুহাত হিসেবে এই আগে সংস্কার করো, আগে বিচার করো? তার মানে যারা এই কথা বলে তাদের তো সংশয় আছে যে নির্বাচনের ভেতর দিয়ে প্রকৃত জনপ্রতিনিধিরা ক্ষমতায় আসবে কি আসবে না। তাহলে পরে তো তোমাদের হোল আন্দোলন আজকে মার খেয়ে যায়। তোমরা বলো নন ইলেক্টেড গভর্নমেন্ট, আমিও বলি, কিন্তু নন ইলেক্টেড গভর্নমেন্টের সিচুয়েশনটা চেঞ্জ করে জনগণের প্রকৃত প্রতিনিধিদের মাধ্যমে দেশ পরিচালনা করা, এই জায়গায় যদি যাওয়ার ব্যাপারে আমি বিশ্বাস হারিয়ে ফেলি, তাহলে সমস্ত আন্দোলনের যে নেই মরাল, সেই মরালটা তার থাকে না। কিন্তু আমি প্রশ্ন হলো, এটা সিম্পল ব্যাপার, সংস্কার করতে হবে এবং মৌলিক সংস্কারগুলো করতে হলে পরে জনগণের পার্টিসিপেশন ছাড়া এটা সম্ভব না, এবং সেটা করতে হলে ইলেকশন ইজ নেসেসারি। স্যার, আপনার কাছে এই বিষয়ে জানতে চাইবো, সরকার কি আসলে ইচ্ছাকৃতভাবে নির্বাচন বিলম্বিত করতে চাইছে, বা সরকারের মধ্যে কি, তাদের মধ্যে কি কোনো অনিশ্চয়তা কাজ করছে যে নির্বাচন এখন যদি হয় সেক্ষেত্রে প্রকৃত যারা জনপ্রতিনিধি তাদের হাতে ক্ষমতা নাও যেতে পারে? দেখুন, আমি এই ধরনের সন্দেহ পোষণ করতে চাই না, এবং প্রফেসর ইউনূসকে যখন দায়িত্ব দেওয়া হয়েছিল তখন এ ব্যাপারে পরিপূর্ণ ঐক্যমত্য ছিল, এবং সব রাজনৈতিক দল বলেছে এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে বাংলাদেশের জন্য মহাসংকটের সৃষ্টি হবে। আমি জানি না তারা এখনও সেই অবস্থানে অনড় আছেন কিনা, তবে তাদের কথাবার্তা শুনে মনে হয় যে তারা কিছুটা আস্থাহীনতার মধ্যে আছেন এবং তাদের বিশ্বাসে কিছু চিড় ধরেছে। কারণ কি স্যার? প্রফেসর ইউনূস, কারণটা বলছি, প্রফেসর ইউনূস জাপানে গিয়েও বলেছেন যে তার কোনো ব্যক্তিগত অভিলাষ নেই এবং তিনি ক্ষমতা চান না, এবং তিনি যত দ্রুত পারেন নির্বাচন দিয়ে দায়িত্ব দিয়ে সরে যেতে চান। ব্যক্তিগতভাবে প্রফেসর ইউনূসকে আমি যতটুকু জানি, কারণ তার সঙ্গে বহু বছর কাজ করার আমার সুযোগ হয়েছিল, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসাবে, তো তার মধ্যে এক ধরনের মানে দেশের ভালো করব, মঙ্গল করব, দেশের উন্নতি করব, গরিব মানুষের উপকার করব, এই ধরনের একটা চিন্তাভাবনা ছিল। আমেরিকা থেকে যখন দেশে তিনি ফিরে আসেন তখন, এর আগে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের একটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার দায়িত্বে ছিলেন, এবং যখন মুক্তিযুদ্ধের সূচনা হয় সেই সময় তারা মুক্তিযুদ্ধের পক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রচারণা গড়ে তোলার জন্য ব্যবস্থা করেন, এবং বুলেটিন নিয়মিত প্রকাশ করা এবং বিভিন্ন ধরনের অ্যাক্টিভিজম করা, এগুলি করেছেন। যুদ্ধ শেষ হলে তিনি আর আমেরিকায় থাকেননি, দেশে চলে এসছেন। দেশে চলে আসার পর আমি লক্ষ্য করতাম, আমি তখনও ছাত্র ইউনিয়নের দায়িত্ব পালন করছি, মানে যুদ্ধ শেষে দল সংগঠনটাকে একটু গুছিয়ে দেওয়া। সেই সময় টিএসসিতে আমরা বেশ কয়েকটা সেমিনার করেছিলাম। সেই সেমিনারে আমরা দেখতাম অন্য কেউ নয়, টিএসসির পেছনের চেয়ারে মানে রোতে তিনি বসে আছেন প্রফেসর ইউনূস, এবং কোনো তিনি কথাবার্তা বলছেন না, ছেলেদের ছাত্রদের বক্তব্য তিনি শুনছেন। অর্থাৎ তখন আমার কাছে মনে হয়েছিল এই লোকটি সন্ধান খুঁজে বেড়াচ্ছে যে কিভাবে দেশে ভালো হতে পারে, এবং ছাত্র তরুণরা দেশ সম্পর্কে কী ভাবছে বা চিন্তা করছে। তারপর থেকে তিনি নানাভাবে নানা কিছু করেছেন। তিনি যে মহা বিপ্লবী কিছু করতে চেয়েছেন তা নয়, তিনি যেটা করেছেন সেটা সম্পূর্ণ সংস্কারবাদী একটা ব্যাপার, এবং শেষ পর্যন্ত এটা ওটা করতে গিয়ে শেষ পর্যন্ত মাইক্রো ক্রেডিটে গিয়ে তিনি ঠেকেছেন, এবং এই জন্য তিনি জগৎ জুড়ে সম্মানও পেয়েছেন। এবং মাইক্রো ক্রেডিট মোটামুটি এখন বিশ্বের অনেক দেশে গৃহীত হয়েছে, চর্চিত হচ্ছে। তো এই লোকটাকে ঠিক অবিশ্বাস করার কোনো কারণ আমি দেখি না। কিন্তু সোশ্যাল মিডিয়াতে যে প্রচারণাটা হচ্ছে, সেই প্রচারণাটা হচ্ছে যে তার শাসন বা তিনি যাতে দায়িত্বে থাকেন আরও 5 বছর কোনো অসুবিধা নাই, আরও 10 বছর কোনো অসুবিধা নাই। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই ধরনের প্রচারণা তার জন্য বিব্রতকর। তিনি নিজেও একটা ইলেকশন করার জন্য কমিটেড। এইখানে ফাঁকটা হয়েছে যে জায়গায়, সেটা হচ্ছে তিনি এখন পর্যন্ত ইলেকশনের একটা সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করেন নাই, এবং এই সময়টা 6 মাস বিস্তৃত।
তো 6 মাস একটা জাতির জীবনে যে খুব বিরাট সময় তা কিন্তু নয়, এবং এতে যে বিরাট সর্বনাশ হয়ে যেতে পারে তাও কিন্তু নয়। মূল কথাটা হচ্ছে যেটা কথা রাখা, আপনি যে ওয়াদা করেছেন, যে প্রতিশ্রুতি করেছেন, যে অঙ্গীকার করেছেন, সেই অঙ্গীকার রক্ষা করা, এবং সেটা যদি তিনি করেন তাহলে ভালো। আমার কাছে মনে হয় যে তিনি যদি একটা সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করে দেন এবং সেটা ডিসেম্বরে না হয়ে তার পরেও যদি হয়, আমার ধারণা যেসব রাজনৈতিক দল নির্বাচন করে অভ্যস্ত তারা কিন্তু ঠিকই নির্বাচনে অংশগ্রহণ করবে। আর তার আগে সংস্কারের কথা হয়েছে, সেগুলো তো মুজাহিদুল ইসলাম সেলিম বলল, কিছু সংস্কার আছে যেটা এখনই করে ফেলা সম্ভব, বিশেষ করে নির্বাচন সংক্রান্ত ব্যাপারগুলো। আর কিছু সংস্কার আছে যেটার জন্য দেশের সর্বোচ্চ পরিষদের অনুমোদনের প্রয়োজন হবে, পার্লামেন্টের অনুমোদনের প্রয়োজন। সাংবিধানিক বিষয়গুলো যদি আপনি সংস্কার করতে চান সেখানে কিন্তু পার্লামেন্টের অনুমোদন প্রয়োজন হবে। আরও কিছু বিধিবিধানের ব্যাপার আছে, আইনি সাপোর্টের প্রয়োজন আছে, সেগুলি সেই সংস্কার করতে গেলে সেই আইনি বিধানগুলো নিয়ে আসতে গেলে সংসদের প্রয়োজন আছে। সেই জন্য আমাদের একটা নির্বাচিত সংসদ হওয়া উচিত। কিন্তু আমাদের সর্বাত্মক চেষ্টা থাকা উচিত লুটেরা গোষ্ঠী, সুবিধাবাদী, দেশপ্রেমিক নয় এইরকম মানুষ যাতে নির্বাচিত হতে না পারে তার জন্য একটা ব্যবস্থা করা। এখানে সেলিম আদর্শের লড়াইয়ের কথা বলেছে, কিন্তু আমি জিনিসটাকে অন্যভাবে, আদর্শের লড়াইটাকেই আমি অন্যভাবে দেখি। শেখ হাসিনা যে কাজটা করেছিলেন বা আওয়ামী লীগ যে কাজটা করেছিল, আওয়ামী লীগ গোটা জাতিকে আমরা আর ওরা, উই আর দে এতে ভাগ করে ফেলেছিল। এক পক্ষ হচ্ছে স্বাধীনতার পক্ষের শক্তি, আর এক পক্ষ হচ্ছে স্বাধীনতার বিপক্ষের শক্তি। স্বাধীনতার 50 বছর পরে এসে, 53 বছর পরে এসে এখনও স্বাধীনতার শত্রু খোঁজা, এটা আমার মনে হয় একটু বেশি রকমের বাড়াবাড়ি। কারণ যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল সেই প্রজন্মও কিন্তু অনেকেই মৃত্যুবরণ করেছে, তাদের বিচারও হয়েছে, তাদের মৃত্যুদণ্ড হয়েছে। এইভাবে দেশকে ভাগ করাটা ঠিক হয়নি, এবং এর ফলে হয়ে গেছে কি, বাংলাদেশের মতো একটা সমজাতীয় জনগোষ্ঠী, ধর্মের দিক থেকে, ভাষার দিক থেকে, যেটা জাতীয়তাবাদের জন্য খুব শক্তিশালী ভিত্তি, কিন্তু আমরা সেই শক্তিশালী ভিত্তিটা কাজে লাগাতে পারছি না এই উই আর দের গোলমালের জন্য। এবং মানে এর ফলে হচ্ছে কি, একটা ঐক্যবদ্ধ জাতীয় বিভক্ত হয়ে যাচ্ছে এবং একে অপরকে মানে ঘৃণা করছে, একে অপরের প্রতি বিদ্বিষ্ট হচ্ছে। আর দ্বিতীয় কথা যেটা, লুটপাটের যে অর্থনীতি, সে অর্থনীতিতে যেটা হয়, সম্পদ কিছু মুষ্টিমেয়ের হাতে কেন্দ্রীভূত হয়, কিন্তু সম্পদ বৃদ্ধি পায় না। সেটা হচ্ছে বিদ্যমান সম্পদ শুষে নিয়ে চলা বলা কৌশলে, অথবা আমরা যেটা জানি ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে ব্যাংকের ঋণ আত্মসাৎ করে, এসব নানান কায়দা করে কিছু লোক, যাদেরকে একটা বিশেষ নামও দেওয়া হয়েছে, তো সেই তাদের হাতে সম্পদটা আসছে, এবং এই লোকগুলিকেও আমরা চিনি, আর খুব চিহ্নিত। তা এই অবস্থার পরিবর্তন করতে হলে আসলে এখানে একটা বড় ধরনের সমাজ বিপ্লবেরও দরকার আছে। আমরা আলোচনা করবো, একটা ছোট্ট বিরতিতে যেতে হবে। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, একটু পরেই ফিরবো, সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আরেকবার স্বাগত নিউজ অ্যান্ড ভিউজে। আমরা আলোচনা করছি, স্টুডিওতে রয়েছেন অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ এবং আছেন জনাব মুজাহিদুল ইসলাম সেলিম। বিরতির আগে মাহবুবুল্লাহ স্যারের সাথে কথা বলছিলাম, এরপর যে একটু জনাব সেলিম আপনার কাছে আসতে চাইবো, যে বিএনপি নেতারা বলছেন যদি নির্বাচন কোনোভাবে ডিসেম্বরের পরে চলে যায়, সেক্ষেত্রে দেশে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হতে পারে এবং এক ধরনের সংকট তৈরি হতে পারে। আমার প্রশ্ন, জানার আগ্রহের জায়গাটা, যদি নির্বাচন কোনোভাবে ডিসেম্বর থেকে জানুয়ারি, ফেব্রুয়ারি বা মার্চ বা কয়েক মাস দেরি হয়, সেই ক্ষেত্রে কি দেশে আসলেই বড় কোনো সংকট তৈরি হতে পারে? দেখুন, প্রথমে একটা আলোচনা হলো যে এই সরকারের, আপনি বোধহয় বললেন যে এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে পরে সব শেষ হয়ে যায়, এরপরে আর কেউ পারবে না। সরকার ব্যর্থ হওয়ার ডেফিনিশনটা কি? এই সরকারের অবজেক্টিভলি দায়িত্ব কতটুকু? এটা কি কোনো বিপ্লবী সরকার? না। এটি কি কোনো রেগুলার সরকার? না।
এটা ভেরি ওয়েল ডিফাইন্ড, যেটা অন্তর্বর্তীকালীন। অন্তর্বর্তীকালীন মানে একটা স্টেট অফ অ্যাফেয়ার্স থেকে আরেকটা স্টেট অফ অ্যাফেয়ার্সে যাওয়ার সময়কালটা এখানে থাকে। কিন্তু সেটিও তো ডিফাইন সেটা হ্যাঁ, সেটিও তো মানে টাইমটা কোনো ডিফাইন করা নাই। ডিফাইন করা নাই, টাইমটা ডিফাইন করা নাই, কিন্তু আমার স্কোপ, আমার ম্যান্ডেট সম্পর্কে কোয়ালিফাই করে দেওয়া হচ্ছে যখনই আমি বলছি যে এটা হলো ইন্টারিম গভর্নমেন্ট। এবং ইন্টারিম কোন পরিপ্রেক্ষিতে সেটাও আমি বললাম, অনির্বাচিত শাসন থেকে আমরা নির্বাচিত সরকার এবং প্রতিনিধিত্বশীল গণতন্ত্রের দিকে যাব। তো এইটা যদি হয়, এই পরিপ্রেক্ষিতে আমি মনে করি ব্যর্থতা কি সফলতা এই জায়গাটা দেখতে হবে। একটা প্রচলিত কথা আছে যে যত বড় মোয়ার উপরে কামড় দিতে পারো তার চেয়ে বেশি বড় মোয়া মুখের ভিতরে দিলে কিন্তু সর্বনাশ হয়ে যায়। সুতরাং এই সরকার তার ক্লিয়ারলি তার ম্যান্ডেটটাকে চিন্তার ভেতরে রেখে যেতে হবে, এবং রেখে হল আমাদের কনস্টিটিউশনে আছে প্রজাতন্ত্রের মালিক হলো জনগণ, এবং সেইটার উপরে পূর্ণ আস্থা রেখে জনগণের কাছে ছেড়ে দিতে হবে। দ্য বল উইল নাও গো টু জনগণের। এইভাবে আমি মনে করি সরকারের এই জায়গাটা দেখতে হবে। এখন কোশ্চেন হলো কতদিন, এটা তো একটা কমন সেন্স আন্ডারস্ট্যান্ডিং থেকে, আমি তো একটা উদাহরণ দিলাম, এরশাদের পতনের পরে 3 মাস লেগেছিল, এখন না হয় 6 মাস লাগবে, না হয় 9 মাস লাগবে। আমি টাইম পার করে দিয়ে এনে তারপরে যদি বলি যে হ্যাঁ 6 মাস, তা এতদিন প্রস্তুতি শুরু করেন নাই কেন? আর ইলেকশন কমিশন তো বলছে উই আর রেডি ফর দিস ইলেকশন। সো আমি তো খুশি হব যদি ডিসেম্বর কেন, তারও আগে 3 মাস, এখন থেকে আজকে থেকে 3 মাস 4 মাসের ভেতরে এটা করে ফেলে, এবং আমরা সংস্কারকে বাস্তবায়ন করার জন্য আরও উপযুক্ত রাজনৈতিক এবং মনস্তাত্ত্বিক পরিবেশ কিন্তু আমরা নির্বাচনের ভেতর দিয়ে করে নিতে পারব। কিন্তু যদি চিন্তা এরকম হয়, যেটা আমি একটা নিউজে দেখলাম, সম্ভবত বিবিসির সঙ্গে ইন্টারভিউর সময় ইউনূস সাহেব এই কথাটা বলেছিলেন যে এই কি বলে চিটাগাং পোর্ট এবং করিডর সম্পর্কে বলতে গিয়ে চিটাগাং বোর্ড একটা প্রাইভেট কোম্পানিকে, আমেরিকান কোম্পানিকে তার সঙ্গে চুক্তি করে দিতে হবে। উনি যুক্তি দেখালেন যে এরা সবচেয়ে দক্ষ দুনিয়ায়, তাড়াতাড়ি এদের হাতে দিয়ে দেওয়া উচিত। মানুষ অনেকে এটা গ্রহণ করবে না, আপনাদের দায়িত্ব মানুষকে সেই জায়গায় নিয়ে আসা, তারা যাতে গ্রহণ করে এটা নিয়ে। আবার আবার হ্যাঁ, করিডোর কিংবা এই জাতীয় সিদ্ধান্তের ক্ষেত্রে কি অন্তর্বর্তী সরকার আসলে পারফেক্ট? না, এইগুলো তো মৌলিক বিষয়, এটার সঙ্গে অনেক কিছু জড়িত। আমি তো অপোজ করব, কিংবা আরেকটা দল হয়তো অপোজ করবে বা সমর্থন করবে, কিন্তু এইটার ইমপ্লিকেশন হচ্ছে আপনি কিন্তু আমাদের দেশকে একটা পসিবল হবেই, আমি বলছি না, পসিবল ওয়ার্স সিচুয়েশনের ভেতরে নিয়ে যাচ্ছেন। কারণ মিয়ানমারকে কেন্দ্র করে যে যুদ্ধ পরিস্থিতি এবং আরাকান আর্মি যেই পজিশন নিয়ে বসে আছে, এবং 10% এলাকা তো তার দখলে চলে গেছে, এটা ওপেনলি বলা হচ্ছে। এবং সেইখানে আমি এই ওয়ারিং ফোর্সেস তার ভেতরে নিজের দেশকে যদি ইনভলভ করি, তারপরে তো আমরা প্রক্সি ওয়ার যেটা খেলা হবে এইটাকে নিয়ে, এবং এইগুলো বড় কথা, সেই আলোচনায় আমি যাচ্ছি না। তো এইটা করার অধিকার এবং তো কেউ নেই। একা ডিসিশন নিয়ে নিলাম। আর বন্দরের ব্যাপারে যদি উনার যুক্তিটা মেনে নিতে হয়, তাহলে আমি একটা প্রস্তাব করতে চাই। আমাদের এখানে সরকার ভালো চলে না, বিদেশি বিশেষজ্ঞ এনে সরকারটা আমরা টেন্ডার করে তার হাতে দিয়ে দিই। সো এফিসিয়েন্সি ইজ নট দ্য অনলি ম্যাটার। অনেকে বলবে পাকিস্তানের শাসকরা, আইয়ুব খান, আমাদের সময়তে দেখছি 6.5 ফুট লম্বা, গাল টকটকে লাল, কত সুন্দর করে কথা বলে। আজম খান মানুষের মন জয় করে ফেলল। তো দক্ষতা দিয়েই যদি প্রমাণিত হয়, তাহলে পরে তো জাতীয় অধিকার, জাতীয় আত্মনিয়ন্ত্রণ, জনগণের উন্নতি, এবং এই গণ অভ্যুত্থান সম্পর্কে একটা কথা বারবার ভুলে যাচ্ছে সবাই। তারা শাসন কাঠামো নিয়ে কনসার্ন, কিন্তু এইটা ক্যারেক্টারাইজ করা হয়েছে কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলন হিসেবে। বৈষম্য দূর করার কোনো পদক্ষেপ নিয়েছে? একটা পদক্ষেপও নেয়নি। আমার চা বাগানের শ্রমিকরা, আপনি জানেন কি না, 8.5 টাকা বেতন বেড়েছে বাৎসরিক। 8.5 টাকা দিয়ে একটা অর্ধেক ডিমও হয় না। এবং ফ্লো অফ রিসোর্সেস,
বৈষম্য যদি বিরাজমান হয় এবং এটা যদি আমি দূর করতে চাই, অন্য ইন্টিগ্রেট ডিটেলসে যাওয়ার দরকার নেই। এটা ভেরি কমন সেন্স। এটাকে দূর করতে হলে রিসোর্সেস মাস্ট ফ্লো ফ্রম দ্য রিচ টু দ্য পুয়ার, নট ফ্রম দ্য পুয়ার টু দ্য রিচ, যেটা আগাগোড়া চলছে। আগে যে প্রশ্নটা করছিলাম আরেকবার করতে চাইছে, এই যদি কোনো কারণে ডিসেম্বরের পরে নির্বাচন চলে যায়, সেই ক্ষেত্রে কি সংকট বাড়তে পারে? আমার মনে হয় এটা যদি কোনো ব্যাপার না, এটা ডিসেম্বরের ভেতরেই করা উচিত। ডিসেম্বর বললে পরে 30 জন লোক আসবে বরযাত্রী, 30 জনের জায়গায় 32 জন যদি হয়, তো ভেরি ইজিলি এটা একই রকম বলা যায়। কিন্তু 30 জনের জায়গায় যদি 100 জন চলে আসে, তাহলে পরে তো এটা সঠিক না। ইউনূস সাহেবের সঙ্গে আমাদের এর ভেতরে কথা হলো, উনি বললেন যে আমি এই ভালো ইলেকশন করতে হলে তো একটু টাইম লাগবে। আমি বললেন যে আপনি যে টাইম বাড়াতে যাচ্ছেন, আপনি কি গ্যারান্টি দিতে পারবেন যে পরিস্থিতি আরও উন্নতি হবে? পরিস্থিতি আরও খারাপ হতে পারে, এবং তখন তো আপনি ইলেকশনই করতে পারবেন না। সুতরাং যখন নাকি গণ আন্দোলন, গণ অভ্যুত্থান তার পরিপক্ক অবস্থায় এবং চেতনার ভেতরে যখন এই গণ অভ্যুত্থান জনগণের চেতনার ভেতরে রয়ে গেছে, তা আমি কেন ভয় পাবো জনগণের রায় নিয়ে আরও শক্তিশালীভাবে এই সংস্কার কর্মসূচিগুলো বাস্তবায়ন করার। জি, আমরা আলোচনা একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। আজকে 2 জুন অর্থাৎ 2025-26 অর্থ বছরের বাজেট ঘোষণা করতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা। এবারই প্রথম বলা হচ্ছে বাজেটের আকার তো প্রতি বছরই আগের বাজেটের চাইতে নতুন বাজেট বড় হতো, এবার কিছুটা ছোট হচ্ছে, প্রায় 7,000 কোটি টাকা ছোট হচ্ছে। সব মিলিয়ে কেমন হতে যাচ্ছে এবার বাজেট? সরকার তো বলছে মূল্যস্ফীতি সাধারণ মানুষকে কিভাবে একটু সহনীয় রাখা যায়, কিভাবে মানুষকে একটু স্বস্তি দেওয়া যায়, সেই লক্ষ্য থেকেই বাজেট দিতে যাচ্ছেন। আসলে এই বাজেট কতটা আশার বাজেট হচ্ছে, নাকি ঘুরে ফিরে নিরাশার মধ্যেই থাকবো আমরা? দেখুন, বাজেটের আকার, এটার সঙ্গে জিডিপির আকারের একটা সম্পর্ক আছে। বিগত বছরগুলোতে আমাদের দেশে বিশাল আকারের বাজেট তৈরি করা হয়েছে। এবার যে বাজেটটা আসছে, সেই বাজেটটা একটু কাটছাট করা হয়েছে, কিন্তু সেটা খুবই প্রান্তিক। মানে আগের বছরের বাজেটের তুলনায় বোধহয় 7,000 কোটি টাকা কম। এটা এমন কিছুই না যেখানে লক্ষ কোটি টাকা যেখানে জড়িত আছে। তো বাজেটের মধ্য দিয়ে একটা জিনিস আমাদের এই বাংলাদেশ হওয়ার পরবর্তীকালে বেশিরভাগ সময় আমরা দেখেছি, বাজেট প্রণয়নে যে দর্শন কাজ করা উচিত, সেই দর্শনটা পরিষ্কারভাবে বিধৃত নয়, সেটাকে তুলে ধরা হয় না কখনো, এবং সেটাকে উপ্ত রাখা হয়, লুকিয়ে রাখা হয় কি জন্য? সেটা হচ্ছে এর মধ্য দিয়ে কিছু অসৎ উদ্দেশ্য থাকে যেটা জনসাধারণের জন্য হিতকর নয়, এবং বিশেষ গোষ্ঠীকে কিছু সুবিধা দেওয়ার জন্য। সেই কারণে দেখা যায় যে বাজেটের দর্শন নিয়ে আলোচনাটা আজকাল আর খুব একটা হচ্ছে না, বিতর্কটা খুব একটা হচ্ছে না। এবং আমি আরও অবাক যে রাজনৈতিক দলগুলো যারা গণতন্ত্রের কথা বলে, তারাও এই বাজেটের দর্শন নিয়ে আলোচনা করতে চান না বা সেটা নিয়ে উৎসাহ বোধ করেন না। এটা একটা দিক। দ্বিতীয়ত হচ্ছে, এই বছরের বাজেটে আপনার ঘাটতির পরিমাণ প্রায় আগের মতোই থাকছে, এবং হিসাব করা হয় জিডিপির 5% পর্যন্ত ঘাটতি যদি থাকে সেটা গ্রহণযোগ্য। কিন্তু প্রশ্ন হলো, এই ঘাটতি বাজেট বাস্তবায়ন করতে গিয়ে সরকারকে ঋণ করতে হয়, এবং এই ঋণ দেশীয় সূত্র থেকেও করা হয়, বিদেশি সূত্র থেকেও করা হয়। বিদেশি সূত্রগুলো থেকে তারা বাজেটারি সাপোর্ট বলে একটা জিনিস তারা পায়, বা অন্যরকম অন্য কোনোভাবে তারা সাহায্য পায়। আর দেশের ভিতরে ব্যাংকিং সিস্টেম থেকে ঋণ নেওয়া হয়। এখন আপনি যদি ব্যাংকিং সিস্টেম থেকে ঋণ নেন, তাইলে কিন্তু এটা একটা ইনফ্লেশনারি প্রেশার সৃষ্টি করবে। যে সরকার যেটা বলছে যে মূল্যস্ফীতি বাগে রাখা, নিয়ন্ত্রণে রাখা, এটা সরকারের উদ্দেশ্য, এবং জনসাধারণ যাতে কিছুটা স্বস্তি পায়, দ্রব্যমূল্য মানে সুস্থিতিশীল থাকলে বা একটু কমে আসলে মানুষের নিঃসন্দেহে উপকার হবে, কিন্তু সেটা আদৌ কমবে কি না সে ব্যাপারে নিশ্চিত কোনো গ্যারান্টি দেওয়া যায় না। এবং শুধু ফিসক্যাল পলিসি দিয়ে সেটা নিশ্চয়তা দেওয়া যায় না, তার সঙ্গে মনিটারি পলিসিরও একটা ব্যাপার আছে, যেখানে
ব্যাংকগুলোকে বাঁচিয়ে রাখার জন্য ঋণ দিতে হয়। তো সেখানে আমি ঠিক খুব স্পষ্ট নই যে এভাবে আমরা কি বলে একটা সুন্দর বাজেট, মূল্যস্ফীতি রোধক একটা বাজেট আমরা তৈরি করতে পারবো। দ্বিতীয়টি হচ্ছে সাম্প্রতিককালে শ্রীলঙ্কায় একটা বাজেট পেশ করা হয়েছে এবং আপনারা জানেন যে শ্রীলঙ্কায় এখন যারা ক্ষমতায় এসছে তারা হলো জনতা বিমুক্তি প্যারানোমা, JVP বলে যারা পরিচিত, এবং এদেরকে ট্রটস্কিপন্থী কমিউনিস্ট হিসাবে চিহ্নিত করা হয়। দীর্ঘদিন সংসদে তাদের প্রতিনিধির সংখ্যা খুবই কম ছিল, কিন্তু এইবারকার এই যে শ্রীলঙ্কার যে গণ অভ্যুত্থান হলো হলো তারপরের নির্বাচনে এসে এরা হচ্ছে এবং এরা যে একটা চমৎকার বাজেট দিয়েছে স্বাস্থ্যের ব্যাপারে, শিক্ষার ব্যাপারে, পরিবেশের ব্যাপারে, তারপরে বৃদ্ধ যুবক সকলের নিরাপত্তার ব্যাপারে, মানে খুব চমৎকার একটা গণমুখী বাজেট বলতে যেটা বলা হয় সেটা। আমার মনে হয় এই সরকার যদি শ্রীলঙ্কার বাজেটটার দিকেও একটু খেয়াল রাখতো তাহলে আমার মনে হয় দেশের এই মুহূর্তে যে দারুণ অর্থনৈতিক সংকট মানুষের চলছে, মানুষকে খুব টানাটানির মধ্যে জীবনযাপন করতে হচ্ছে এবং অনেকে তো দিনে আনে দিনে খায়, আবার অনেকে দিনে এনে দিনে খেতে পারে না। তো এই অবস্থাতে সেই রকম একটা জনকল্যাণমুখী বাজেটের প্রয়োজন ছিল, কিন্তু সেই রকম কোনো উদ্যোগ আমি লক্ষ্য করি না। এবং এই যে শিক্ষা, স্বাস্থ্য, এইসব ক্ষেত্রে যদি মানুষের কিছু উপকার করতে হয় তাহলে এইগুলোতেও সংস্কার দরকার। শিক্ষা ব্যবস্থারও সংস্কার দরকার, স্বাস্থ্য ব্যবস্থারও সংস্কার দরকার, যাতে সত্যিকার অর্থে সাধারণ ছাত্ররা ভালো লেখাপড়া শিখতে পারে আর স্বাস্থ্যের ক্ষেত্রেও মানে মানুষ উপকার পেতে পারে। যাই হোক, বাজেট কালকে পেশ করা হবে, কালকে বা আজকেই পেশ করা হবে, কারণ রাত 12টা নিয়ে গেছে। তো সেই জন্য আমার মনে হয় আমাদেরকে দেখতে হবে কি আসে এই বাজেটে। তো আবার এই বাজেট নিয়ে যেটা হয়েছে সেটা হচ্ছে অন্যান্য বার পত্রপত্রিকায় বাজেট আসার আগে যে একটা হুলস্থুল ব্যাপার হতো, এবার কিন্তু সেই ধরনের কোনো হুলস্থুল দেখছি না। সেলিম ভাই জাস্ট 30 সেকেন্ড সময় দিতে চাইছে, জনবান্ধব করতে হলে বাজেটে কোন দিকটাই গুরুত্ব দেওয়া দরকার? আমি একটা পয়েন্ট বলে দিছি, বৈষম্যের একদিকে হলো প্রচুর টাকার মালিক, আরেকদিকে হলো গরিব জনগণ। 99% ভার্সাস 1%। রিসোর্স যাতে ধনী থেকে গরিবের দিকে প্রবাহিত হয়, গ্রাম থেকে শহরে টাকা চলে আসবে, এটা না হয়ে কুত্তা চাই না, ভিক্ষা চাই না, কুত্তা সামলাও, গ্রামের টাকা যাতে গ্রামে থাকে এটা ইনশিওর করতে হবে। টেকনোলজিকে প্রপারলি ইউটিলাইজ করতে হবে এবং আমাদের মানুষের কর্মসংস্থানকে বিসর্জন দিয়ে যে টেকনোলজি সেইভাবে উইদাউট এনি ক্যালকুলেশন এটা এই ধরনের পদক্ষেপে না যেয়ে স্টেডিলি আমাদের ইকোনমিক। সেকেন্ড হলো মৌলিক গলদ হলো বাজেট তৈরি করার পদ্ধতির ভেতরে ভুল আছে। এই সেক্রেটারি সাহেবকে আসতে পারেন, ফাইলটা নিয়ে আসেন, গতবার কত ছিল, আচ্ছা 2% বাড়ান, এখানে আহা বেশি হয়ে গেলো, এটা 3% কমান। পুরানো কাঠামোটাকেই এই দিক সেদিক করে উপস্থাপন করা হয়। উই নিড এ অল্টারনেট বাজেট এবং সেটা হতে হবে আমাদের মুক্তিযুদ্ধের সময় যে প্রতিশ্রুতি আমাদের ছিল, সাম্য, সামাজিক ন্যায় বিচার এবং মানবিক মর্যাদা, সেইটাকে ভিত্তি করে আমাদের বাজেট না হলে পরে মানুষের দুঃখ কষ্ট আমরা দূর করতে পারবো। অসংখ্য ধন্যবাদ জনাব মুজাহিদুল ইসলাম সেলিম, অসংখ্য ধন্যবাদ ডক্টর মাহবুবুল্লাহ আপনার কাছে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের নিউজ অ্যান্ড ভিউজ। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।